আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু এস এম অনলাইন ইংলিশ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইউনিট সিক্স লেসন 1 নিয়ে আলোচনা করব। তো ইউনিট 6-এ আমরা দেখতে পাচ্ছি আওয়ার নেইবার, আমাদের নেইবার হচ্ছে সঠিক উচ্চারণ নেইবার, আমাদের প্রতিবেশীরা। এই যে থাকার কারণে বোঝা যাচ্ছে যে প্রতিবেশী দেশগুলা। দেখো একটা মানচিত্র দেওয়া আছে, এটা, তারপর হচ্ছে এই জায়গার একটা, এই আর একটা, তারপর হচ্ছে এই যে কয়েকটা মানচিত্র দেওয়া আছে। যদিও সবগুলো মানচিত্র মানে এই কটা নিয়ে আর কি আলোচনা করব। তো দেখে বুঝতে পারতেছে কে কোন দেশের। চাঁদতারা পাকিস্তানের, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার মানে ভারতের, এটা ভুটান, আর এটা হচ্ছে নেপাল, আর এটা হচ্ছে শ্রীলঙ্কা। তো মালদ্বীপও আছে, যদিও মালদ্বীপ এখানে নাই। তো আমরা সরাসরি লেসন 1-এ যাই। যে নেপাল সম্পর্কিত, আওয়ার নেইবার্স নেপাল। এখন নেপাল বলার পরে ওরা একটু তোমার নেপাল সম্পর্কে পরিচয় দিচ্ছে, যে কমা, এই কমা মানে হলো নেপাল সম্পর্কে পরিচয়। যে কি বলছে, দ্য ল্যান্ড অফ এভারেস্ট। এই যে ল্যান্ড জমি বা দেশ বোঝাইছে এখানে, যেহেতু ক্যাপিটাল লেটার, তাহলে এটা দেশ, কিন্তু নির্দিষ্ট করে বোঝাইছে দ্য ল্যান্ড, নির্দিষ্ট অফ দ্য এভারেস্ট। এভারেস্ট হচ্ছে এই একটা নির্দিষ্ট, তবে এটা একটা নির্দিষ্ট করি একটাই আছে, এভারেস্ট পর্বতমালা। তাহলে অফ এর অর্থ এর, অফ এর বাংলা হলো এর, তাহলে এভারেস্টের আমরা বোঝার চেষ্টা করব প্রত্যেকটা গ্রামার ধরে ধরে, এবং প্রোনাউন্সিয়েশন এবং যা লাগে মানে একটা এই শিখতে আর কি, ইংরেজি জানার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ড লাইন বাই লাইন শেখানোর চেষ্টা করব যে আসলে কি। তো আমরা দেখলাম যে এটা নেপালের পরিচয় দিচ্ছে। নেপালটা কি? ল্যান্ড অফ এভারেস্ট, মানে এটা আমরা আসলে চিনতে পারলাম যে আসলে ল্যান্ড অফ এভারেস্টের কথা বলছে। যদিও ক্লাসটা একটু বেশি সময় লাগবে, আমি চেষ্টা করব তোমরা যদি 5টা প্যাসেজ, 5 থেকে 6টা প্যাসেজ যদি এইভাবে গ্রামার দিয়ে দিয়ে পড়ো, তাহলে তোমাদের আর কোনো মাস্টার দরকার নেই। আমি এটা তোমাদেরকে বলতে পারি যে যেইভাবে আমি পড়াবো ঠিক এইভাবে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, ধরে ধরে বুঝে বুঝে। আসলে বাংলা অর্থ তো দেওয়া আছে, গাইড বই দেওয়া আছে। আমি বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখছি অনেকেই এক লাইন বা ইংরেজি পড়তেছে, এক লাইন বাংলা পড়তেছে। এটা তো ইংরেজি শেখার কোনো সিস্টেম না, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে। তো যেটা মনে হলো যে আসলে যেহেতু এটা সিস্টেম না, তাহলে সিস্টেমটা কি এটা শেয়ার করা দরকার। দেখো প্রথমে বলছে রেড, এই যে পড়ো, এটা একটা ভার্ব। তো ভার্ব দিয়ে শুরু হয় কোন সেন্টেন্সের, প্রশ্ন থাকতে পারে। তো বলো তো কোন সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়? আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, তো 5 প্রকার আছে। তো তার ভিতরে আছে ইম্পারেটিভ, ভার্ব দিয়ে শুরু হয়। তো এটা স্ট্রাকচার আছে ভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ। তো ভার্ব দিয়ে শুরু হলো, তো এটা ইম্পারেটিভ। আবার এই যে দ্য ফলোয়িং প্যাসেজ, তো প্যাসেজটা আসলে কি আছে এখানে, কোন পার্টস অফ স্পিচ আছে, পরীক্ষা আসতে পারে যে প্যাসেজ কোন পার্টস অফ স্পিচ, অথবা ফলোয়িং কোন পার্টস অফ স্পিচ, এরকম এমসিকিউ আসে তোমাদের ক্ষেত্রে অনেক সময় দেখবা। তাহলে এই প্যাসেজ পার্টস অফ স্পিচও জানা দরকার। তো আসো দেখি যে আর্টিকেল আছে। দেখো এখানে এই যে দা, এটা একটা আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে নাউন আসে, তাহলে এই যে প্যাসেজটা নাউন, কিন্তু আমাদের সূত্রতে ছিল আর্টিকেলের পরে এই যে ফলোয়িং নাউন হওয়ার কথা ছিল, কিন্তু হইল যে প্যাসেজটা। কারণ হলো এই নাউনকে আবার মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ মডিফাই করে। তাহলে এইটা অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে কেমন প্যাসেজ, ফলোয়িং প্যাসেজ, ফলো মানে নিচের, তাহলে ফলোয়িং প্যাসেজ এই নিচের প্যাসেজটার কথা বলতেছে। তাহলে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, এই নিচের প্যাসেজটা পড়ো। অন নেপাল, এই যে অন মানে সম্বন্ধে, অন মানে বিষয়, অন মানে উপরে, তাহলে এখানে সম্বন্ধে বোঝাইছে। অন নেপাল, নেপালের সম্বন্ধে বা নেপালের বিষয়ে কি বলছে, নেপালের উপরে এই প্যাসেজটা পড়ো।
তাহলে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা নেপালের উপরে পড়তে বলছে, নেপাল রিলেটেড। তো আমরা এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি যে মাউন্ট এভারেস্ট, বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি, তাই না? তা বড় বড় পাহাড় যদি আমরা দেখতে পাই, এই যে দেখো, তা বিশাল চূড়া। তো এখানে অনেক পাহাড়ের যে সবচেয়ে চূড়া, এই যে চূড়াটার নাম, এইটার নাম হলো মাউন্ট এভারেস্ট, সবচেয়ে উঁচু। তো এই মাউন্ট এভারেস্ট আমাদের বাংলাদেশি মুসা ইব্রাহিম, নিশাত মজুমদার, তারপরে তেনজিং, তারপরে এরকম অনেকেই কি করেছে, এই মাউন্ট এভারেস্ট জয় করেছে। একটা চূড়া আর কি, সর্বোচ্চ চূড়া ৮৮৮৮ মিটার, যেটার উচ্চতা, মানে হাইস্ট আর কি পৃথিবীর। তো এই সেই মানে মাউন্ট এভারেস্টটা নেপালে অবস্থিত। আচ্ছা, যাই হোক, আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করি। নোন অ্যাজ, পরিচিত। নো মানে জানা, আর নোন এটা মানে পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল। নোন অ্যাজ, অ্যাজ অর্থ হিসেবে, দ্য ল্যান্ড অফ এভারেস্ট। তাহলে পরিচিত, আমরা যে কথাটা আগে বলছি যে ল্যান্ড অফ এভারেস্ট, এভারেস্টের দেশ হিসেবে পরিচিত, ভূমি হিসেবে পরিচিত এই নেপাল। নেপাল হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ইজ হচ্ছে ভার্ব। তাহলে নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। তো আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, এই যে অন অফ দ্য মানে কি, অন অফ দ্য ইজ এ সুপারলেটিভ ডিগ্রি। অন অফ দ্য কখন আসে, অন অফ দ্য, অন্যতম। 10টা আছে তার ভিতরে একটা, এটা বা 20টা আছে তার ভিতরে একটা, মানে সেরা সেরা 10টা আছে তার ভিতরে চার্মিং আছে, সেই বিষয়গুলো তার ভিতরে একটা অন্যতম, যে অনেকের ভিতরে একজন, এটাকে বলা হয় অন্যতম। তা এখানে দেখলাম যে মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া, কয়েকটা দেশ আছে আমাদের মানে চার্মিং কান্ট্রি, তার ভিতরে মোস্ট চার্মিং কয়েকটা দেশ, মানে এশিয়াতে 44টা দেশ আছে, স্বাধীন দেশ। তো 44টির ভিতরে আবার অনেক সুন্দর সুন্দর দেশ আছে, তার ভিতরে মোস্ট চার্মিং এর ভিতরে নেপাল অন্যতম। তারপর ভুটান আছে, তারপর আমরা যদি আরো বলি মালদ্বীপ আছে, বাংলাদেশ আছে। তো এই ওয়ান অফ দ্য বলছে, এই জন্য ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি আছে। তো এটাকে যদি পজিটিভ করতে হয়, কম্পারেটিভ করতে হয়, তো আমরা অবশ্যই কি পজিটিভ কীভাবে করব, কম্পারেটিভ কী করবো, এই বিষয়গুলো যদি আলোচনা করি, প্যাসেজ হবে বিশাল একটা, তাই না? অনেক সময় নিয়ে আলোচনা করতে হবে। তো এত সময় কি আছে আমাদের? স্যার দেখি একেবারে সব নিয়ে খুঁটিনাটি নিয়ে বসছে না। বিষয়টা হলো যে এখন এটাকে সব পজিটিভ করতে গেলে অবশ্যই কি ভ্যারি ফিউ আসবে ওয়ান অফ দ্য থাকলে, আবার কম্পারেটিভ করতে গেলে এই ওয়ান অফ দ্য যে মোর দেন মোস্ট আদার আসবে। তো এরকম আমরা যদি যখন ডিগ্রি শিখবো তখন এই নিয়ে আলোচনা করবো। তাহলে নেপাল হচ্ছে মানে মোস্ট চার্মিং ইন এশিয়া, এই যে এশিয়া মহাদেশের কয়েকটা দেশ আছে তার ভিতরে অন্যতম, এই যে ল্যান্ড অফ এভারেস্ট হিসেবে পরিচিত। আচ্ছা, এখন আমরা পরের লাইনে একটু যদি দেখি, দ্য কিংডম, এই যে কিংডম, দ্য কিংডম অথবা কিংডম অফ নেপাল ইজ নন, মানে আমরা একসাথেই পড়ি কিংডম অফ নেপাল। এখন কিংডম কেন বলছে? রাজা শাসিত যেটা সেটা কিংডম, যেমন সৌদি আরব KSA, মানে এই যে রাজা শাসিত মানে শাসতন্ত্র। তো নেপালে রাজতন্ত্র ছিল, যদিও নেপালে এখন কি হয়েছে, এই দেশে আমাদের বাংলাদেশের মতো গণঅভ্যুত্থান হয়েছে, যে জুলাই রেভলিউশন যেমন হয়েছে, ওদের দেশেও একটা রেভলিউশন হয়েছে এবং ওদের দেশেও নির্বাচন হয়েছে, এবং যারা আন্দোলন করছিল তাদের দল ক্ষমতায় গেছে, বেশি সিট পাইছে। বাংলাদেশ তো জাতীয়তাবাদী দল বিএনপি কাছে, জামাত এবং এনসিপি বিরোধী দল আছে। তো এরকমভাবে তো এই তো গণতন্ত্র ছিল না, আগে ছিল কিংডম অফ নেপাল, এখন সেটা কিন্তু আর নাই। তো এটা আগের বই যেহেতু, বা এই আন্দোলনের আগের বই, তো সেক্ষেত্রে বলছে দ্য কিংডম অফ নেপাল, নেপাল যে দেশ ইজ আ স্মল কান্ট্রি, আমি কিন্তু এখানে ভার্বে গোল্ড করেছি, আর হচ্ছে কিংডম এই সাবজেক্টটাকে, তাহলে নেপাল ইজ স্মল ল্যান্ড অফ সাবলিম বিউটি। এখন বিউটি যদি আমরা বলতাম যে ল্যান্ড অফ বিউটি, তাহলে বাক্যটা হয়ে যেত স্মল ল্যান্ড অফ বিউটি, মানে ছোট সৌন্দর্যের দেশ। এখন কেমন সৌন্দর্য? এই যে সাবলাইম মানে চমৎকার, অপরূপ। তাহলে অপরূপ সৌন্দর্যের, এই যে অফ থাকার কারণে আমরা যদি অফের ব্যবহারটা দেখি, অফ মানে অফ এর বাংলা হলো কি এর, তাহলে বিউটির, সৌন্দর্যের। তাহলে নেপাল, কিংডম অফ নেপালটা হচ্ছে ছোট একটা দেশ, এটা সৌন্দর্যের পরিপূর্ণ, সৌন্দর্যের মানে ভরপুর, এরকম অর্থে সৌন্দর্যের চমৎকার
সৌন্দর্যের মানে চমৎকার সৌন্দর্যের একটা ছোট্ট দেশ, মানে চারপাশ সুন্দর আর সুন্দর এরকম বোঝাচ্ছে। তো আমরা যদি বলি পাহাড়ি এলাকা, বিশেষ করে আমরা যদি একটু ডিটেলস আলোচনা করতেছি যে পাহাড়ি এলাকা, যে এলাকা পাহাড়, বিশেষ করে আমরা যদি জাফলংয়ে যাই তো অনেক সুন্দর না, যে আমি ক্লাস 10-এ যখন পড়ি তখন গেছি, তো আমার কাছে এখনও এই সৌন্দর্য ভাসে। আর তো নেপালের তো আরও বেশি সৌন্দর্য, তো অনেক বড় বড় পাহাড়, তার ঝর্ণা, তারপরে এরকম জাফলংয়ের মনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। সাবলাইম হচ্ছে চমৎকার, তোমরা আমরা এটা বলো মার্ভেলাস বলতে পারো, সিনোনিম। তারপর এক সিনোনিম জানবা, কারণ একটা সিনোনিম দিতে পারে পরীক্ষা, অনেক সিনোনিম আসে আমরা যদি কি বলে এমসিকিউতে দেখি, তো সাবলাইমের ওয়ান্ডারফুল এরকম সিনোনিম ব্যবহার করবা। তো পরের লাইন আমরা একটু যদি দেখি যে ইট হ্যাজ, আমরা বলছিলাম যে সাবজেক্ট এবং ভার্ব একটু ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো একটু আইডেন্টিফাই করতে হবে। ইট হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট, এটার আছে, এই মালিকানা হ্যাভ হ্যাজ এগুলো হচ্ছে মালিকানা বোঝাচ্ছে। ইট হ্যাজ এটার আছে, ইট বলতে এখানে দেশটা নেপালকে বোঝাইছে। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস। আচ্ছা, নেপাল হচ্ছে আগে হিন্দু রাষ্ট্র ছিল, নেপাল আগে হিন্দু ছিল সংবিধানে, কিন্তু এখন সেটা মানে আমরা যদি বলি যে ধর্মনিরপেক্ষ দেশ আসছে, সেকুলার আসছে, যেমন ইন্ডিয়া সেকুলার দেশ, তো নেপাল সেকুলার, মানে ওই দেশে হিন্দু বেশি, তারপরে হিন্দু করে নাই, তো মুসলমান যেহেতু আছে নেপালে এরকম মুসলমান খ্রিস্টান অন্যান্য ধর্ম থাকার কারণে তো এটা এখন সেকুলার রাষ্ট্র, এটা এখন আর ওই হিন্দু ধর্মের রাষ্ট্র না, তবে একটা সময় ছিল হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। তো নেপাল ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট, মানে এই যে মানে সাম অফ কিছু বিশ্বের ভিতরে কয়েকটা যদি বেস্ট টেম্পল থাকে, মন্দির থাকে, তো তার ভিতরে এবং ইম্পর্টেন্ট টেম্পলস, কারণ এখানে যেহেতু হিন্দুদের অধ্যুষিত এলাকা, তো সেই ঘিরে তাদের মতো করে থাকবে। যেমন আমাদের যদি আমরা সৌদি আরবের কথা বলি, মক্কা মদিনা, তারপর জেরুজালেম, আমাদের যে মুসলমান কান্ট্রিগুলো, ওখানে তো আমাদের মসজিদ এগুলা কি সবচেয়ে বিশ্বের মানে সবচেয়ে ভালো, তো এরা ওদের দেশে হিন্দুদের এরকম টেম্পল সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো করে বলছে। তো দেখি ইট ইজ দ্য কান্ট্রিজ, এই যেখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইট বলতে দেশকে বোঝাইছে, আর ইজ ভার্ব, ইট ইজ দ্য কান্ট্রি, এটা একটা দেশ, ইট ইজ একটা কান্ট্রি, তাহলে ইট ইজ এ কান্ট্রি, এটা একটা দেশ। দ্যাট, এই দ্যাটটা ওই দেশটাকেই বোঝাইতেছে, এই যে দ্যাট এতে কান্ট্রিকে বোঝাইতেছে বা এই নেপালকেই বোঝাইতেছে, আর ইজ হচ্ছে ভার্ব, তো দ্যাট ইজ রিচ। এখন আমরা যদি রিচের কথাটা যদি আসে সমৃদ্ধ, এখানে ধনী বা সমৃদ্ধ, ধনী তো সব কিছুই থাকে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো থাকে, এই জন্য রিচ বলে, তাহলে সমৃদ্ধ বা তার কোনো অভাব ছিল না সেরকম বোঝাইতেছে। তাহলে দ্যাট ইজ রিচ ইন সিনিক বিউটি, এই যে বিউটিটা নাউন, কেমন বিউটি আমরা বলতে বিউটিফুল বা চমৎকার বা মার্ভেলাস বিউটি বা সিনিক বিউটি, মানে চমৎকার সৌন্দর্যের। তাহলে এটা একটা দেশ, আমরা যদি বলি যে প্রত্যেক ইট ইজ এ কান্ট্রি, এটা একটা দেশ, দ্যাট ইজ রিচ যেটা সমৃদ্ধ, ইন সিনিক বিউটি একটা এই যে প্রাকৃতিক দৃশ্য, চারপাশে সিনিক মানে ন্যাচারাল যে দৃশ্যটার কথা বলতেছে। অ্যান্ড কালচারাল হেরিটেজ, তো হেরিটেজ মানে ঐতিহ্য, আসলে হেরিটেজ কি এটা একটু জানা দরকার। হেরিটেজ হচ্ছে আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রে বাবা দাদার থেকে বাবা, বাবার থেকে ছেলে, ছেলের থেকে নাতি, এই যে স্টেপ বাই স্টেপ চলে আসতেছে, এটা হচ্ছে হেরিটেজ, মানে তারা তাদের সময় ব্যবহার করছে বা তারা পূর্বপুরুষ থেকে পেয়েছে, এবং বর্তমানে আমরা কি করব এটা নিয়ে থাকবো, এবং ভবিষ্যতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব, এইটার নাম হচ্ছে হেরিটেজ। যদি আমরা বলি 60 গম্বুজ মস্ক, 60 গম্বুজ মসজিদ, অথবা বিখ্যাত বিখ্যাত যেই জায়গাগুলা ও আমাদের হেরিটেজ এগুলা। তাহলে কালচারাল হেরিটেজ, আসলে এই কালচারাল এটি অ্যাডজেক্টিভ সাংস্কৃতিক। আচ্ছা, তাহলে বলছে যে এই যে এটা একটা দেশ যেখানে মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং কালচারাল হেরিটেজ আছে। বললাম যে ধর্মনিরপেক্ষ বা কালচারালের জায়গা থেকে, মানে এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বা বিভিন্ন গোষ্ঠী রয়েছে, তাদের সব মিলিয়ে আর কি একটা সমন্বয়, কম্বিনেশন আর কি। তো আমরা যদি পরের লাইনে যাই, দেখি নেপাল লাইসিন, আমরা এটা নেপাল হচ্ছে সাবজেক্ট, লাইস হচ্ছে ভার্ব। লাই মানে কি নিহিত থাকা, লাই মানে নিহিত অবস্থিত, এটা মানে অবস্থিত থাকা। বিটুইন, এই বিটুইন অ্যান্ড কোনো কিছুর মধ্যে, বিটুইন বলতে দুইটা জিনিসের মধ্যে বোঝায়। তাহলে এখন ইন্ডিয়া আর একটা হচ্ছে কি এই যে
টাইবেটান পার্ট অফ চায়না, চীনের তিব্বত পার্ট, চীনের যে তিব্বত টাইবেটান পার্ট অফ ইন চায়না, এই যে ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে নেপালের যদি আমরা ভৌগোলিক যে দেখি দুই পাশে একটা ইন্ডিয়া এক পাশে আর এক পাশে হচ্ছে এই যে তিব্বতের যে পার্ট চায়নার এটা, তাহলে নেপাল হচ্ছে দুইটা দেশের মাঝখানে, মানে নেপালের যে ভৌগোলিক অবস্থা এক পাশে ইন্ডিয়া আর এক পাশে চায়নার তিব্বত পার্ট। দিস স্মল কান্ট্রি, এই যে আমাদের যে কান্ট্রি সাবজেক্ট, হ্যাজ হচ্ছে ভার্ব, আছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে এই কান্ট্রিটাকে ব্যাখ্যা করছে যে স্মল কান্ট্রি, এই স্মলটা এখানে অ্যাডজেক্টিভ, তো সাবজেক্ট অবজেক্ট সবসময় আমাদের নাউন হয়, তাই কেমন দেশ, ছোট দেশ। এখন আবার বলে দিতেছে দিস, তার নেপালকে নির্ধারিত করতেছে, দিস স্মল কান্ট্রি, এই যে ছোট দেশ, অ্যান এরিয়া, এটার আয়তন কত, অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার। বাংলাদেশের ছিল হচ্ছে 1,47,570, আর ওদের হচ্ছে 1,47,181, তার মানে বাংলাদেশ থেকে সামান্য কিছু ছোট, মানে একেবারে বাংলাদেশের সমান সমান প্রায় কাছাকাছি আর কি। সাউদার্ন নেপাল, সাউদার্ন নেপাল, এই যে দক্ষিণ নেপাল, ইজ হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টোটালটাই দেখতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট লেখা। তো নেপাল ইজ ট্রপিক্যাল ল, ট্রপিক্যাল মানে উপকূলীয়, লো, লো মানে কি লো ল্যান্ড, তাহলে আমরা দক্ষিণ যে নেপাল, দক্ষিণ পাশে হচ্ছে ট্রপিক্যাল উপকূলীয় যে নিচু জমি, নোন অ্যাজ, এটা পরিচিত অ্যাজ হিসেবে দা টেরাই প্লেন। তো টেরাই প্লেন্স নামে এই যে নেপালের যে দক্ষিণ পাশ নিচু জায়গাটার নাম কি, টেরাই প্লান। প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ টেরাই প্লেন্স কি, মানে টেরাই প্লেন্স কি, তখন তো উত্তর আসবে হচ্ছে এই যে সাউদার্ন নেপাল, মানে এই যে ট্রপিক্যাল যে এলাকা নিচু জায়গা, বিশেষ করে নিচু জায়গা, সাউথ ল ল্যান্ড অফ সাউদার্ন নেপাল ইজ কল্ড টেরাই প্লেন্স। আচ্ছা, দিস পার্ট অফ নেপাল, এই যে এখানে আমাদের একটু সহজ করতে হবে, দিস পার্ট অফ নেপাল টোটালি সাবজেক্ট আছে, আমরা যদি বলি দিস পার্ট বা দিস, এই যে দিস পার্ট হ্যাজ, এই যে হ্যাজ এখানে ভার্ব, তাহলে আছে, দিস পার্ট হ্যাজ, এই অংশের আছে, অফ নেপাল, নেপালের এই অংশে আছে হট সামার, সামারটা কেমন হট, তাহলে হটটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যান্ড ওয়ার্ম উইন্টার, উইন্টার আমরা যদি বলতো উইন্টার আছে তাহলে হয়ে যেত, কিন্তু ব্যাখ্যা করছে কেমন উইন্টার, ওয়ার্ম উইন্টার, উষ্ণ কি বা কাল, শীতকাল। হেয়ার দ্য টেম্পারেচার, এখানে তাপমাত্রা কি করছে, দ্য টেম্পারেচার, তাপমাত্রা রিচ পৌঁছাইছে, তাহলে রিচেস, এখানে আমাদের যে সাবজেক্ট হচ্ছে দ্য টেম্পারেচারস, তাপমাত্রা সমূহ, তাপমাত্রা একসাথে যদি হয় প্লুরাল আছে, রিচ এখানে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট আছে। হেয়ার দ্য টেম্পারেচার রিচ, এখানে তাপমাত্রা পৌঁছায়, আপ টু একসাথে আর কি, আপ টু এর বাংলা হচ্ছে পর্যন্ত, কত দূর পর্যন্ত, 40 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কত, টেম্পারেচার 40 ডিগ্রি পর্যন্ত বলছে ইন এপ্রিল, সময়টা কখন, এপ্রিলে, অ্যান্ড মে মানে এপ্রিল মেতে তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। মনসুন রেইন, মনসুন এখানে ভার্ব সাবজেক্ট, বর্ষাকাল, আর রেইন হলো বৃষ্টি দেয়, এখানে ভার্ব বৃষ্টি দেয়, মানে বর্ষাকালে বৃষ্টি পড়ে এরকম অর্থে, তো মনসুন রেইনস, বর্ষায় বৃষ্টি হয়, ড্রেন্স মানে বৃষ্টিতে ভিজাই দেয়, ড্রেন্স মানে ভেজানো, দিস রিজিয়ন এই এলাকা, ফরম জুন টু সেপ্টেম্বর, এখানে একটা গ্রামার আছে, ফরম ডর্ডার টু মানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, ফরম জুন টু সেপ্টেম্বর, অথবা ঢাকা থেকে বরিশাল, তাহলে ফরম ঢাকা টু বরিশাল, অথবা চট্টগ্রাম থেকে কক্সবাজার, তাহলে আমরা দিলাম ফরম চট্টগ্রাম টু কক্সবাজার, এরকম ফরম ডর্ডার টু, এক জায়গা হইতে এখান থেকে ওখানে, ফরম ডোর টু ডোর, দরজায় দরজায়, এরকম আর কি, এক দরজা থেকে আরেক দরজায়। তাহলে আমরা এখানে দেখলাম যে তাপমাত্রা পৌঁছায় 40 ডিগ্রি পর্যন্ত মে এপ্রিলে, আর বর্ষাকালটা কি হয়, এই যে এই এলাকায় মানে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি নামে। দ্য সেন্ট্রাল হিল ল্যান্ডস ইনক্লুডিং, এই যে এখানে হিল ল্যান্ড এটা হচ্ছে সাবজেক্ট, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত করে, দা কাঠমান্ডু, তারপর পোখরা ভ্যালেস, ভ্যালেস মানে উপত্যকা,
পাহাড়ি এলাকা, যে ঢাল এলাকা, এই ভ্যালি, পাহাড়ের নিচের যে জায়গাটাকে বোঝাচ্ছে ভ্যালেস। আচ্ছা, হ্যাপ ইজিলি আমরা যে বলছিলাম যে এখানে যে সেন্ট্রাল হিলল্যান্ড, যে কেন্দ্রীয় যে হিলল্যান্ডের কথা বলছে, পাহাড়ি এলাকা যেগুলো আছে কি কাঠমান্ডু, তারপর হচ্ছে পোখরা, এই ভ্যালিগুলা হ্যাভ আছে। তো আমরা যদি বলি যে সেন্ট্রাল হিলল্যান্ডস, এই পাহাড়ীয় যে কেন্দ্রীয় যে পাহাড় এলাকা বা এই হ্যাভ পাহাড়গুলোর আছে এই টেম্পারেচার, একটা ক্লাইমেট আছে। আমরা যদি আরো সহজ করে দিই, একটা ক্লাইমেট আছে, তাহলে এই হ্যাভ এ ক্লাইমেট, একটা ক্লাইমেট আছে। কেমন ক্লাইমেট? টেম্পারেট, একটা মৃদু, টেম্পারেট হচ্ছে মৃদু ক্লাইমেট আছে, স্বাভাবিক আর কি, যেটা টেম্পারেট হচ্ছে মার্জিত একটা জলবায়ু রয়েছে। অ্যান্ড এই যে হিলল্যান্ডস আর ইনফ্লুয়েন্সড, এই হিলল্যান্ডগুলো কি হয়েছে? প্রভাবিত হয়েছে। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত হয়েছে কার দ্বারা? বাই দ্য মনসুন, এই বর্ষাকাল দ্বারা। তাহলে আমরা দেখলাম যে কেন্দ্রীয় যে হিলল্যান্ডগুলা, যেমন এই যে কাঠমান্ডু, তার পোখরা, এই এলাকাগুলোতে একটা তাদের রয়েছে একটা টেম্পারেচার ক্লাইমেট রয়েছে, একটা টেম্পারাইট, একটা ভদ্র মার্জিত ক্লাইমেট রয়েছে। আর অলসো ইনফ্লুয়েন্সড, এবং এই যে এই পাহাড়গুলা, হিলল্যান্ডগুলা কি হয়েছে? ইনফ্লুয়েন্সড হয়েছে কার দ্বারা? মনসুন, মানে এই বর্ষাকাল দ্বারা, মানে বর্ষা ঋতুর দ্বারা। নর্থ অফ দ্যাট, এই যে এটার দক্ষিণ, নর্থ অফ দ্যাট, তাহলে নর্থ ইস্ট, এই পাহাড়, মানে আমরা যদি বলি এই পাহাড়ের যে নর্থ অফ দ্যাট, এই পাহাড়গুলার মানে উত্তরটা ইজ দ্য স্লপ, স্লপ মানে ঢালু, স্লপ হচ্ছে অফ দ্য মেইন সেকশন, মেইন সেকশনের স্লপ অফ দ্য হিমালয় রেঞ্জ, হিমালয় অঞ্চলের। দিস পার্ট অফ নেপাল, এই যে নেপালের এই অংশ, দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশ হ্যাজ আছে, কি আছে? সাম হাইস্ট পিক, সর্বোচ্চ চূড়া অফ দ্য ওয়ার্ল্ড, ইনক্লুডিং যেমন কি আছে এভারেস্ট, তার ভিতরে এভারেস্ট আছে। তাহলে দিস পার্ট অফ নেপাল, আমরা দিস পার্ট হ্যাজ, এই পার্টের মানে যে আমাদের উত্তর পাশটা আছে কি সাম হাইস্ট পিক, পিক বলতে এখানে চূড়া, সর্বোচ্চ উঁচু এলাকা, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের, দ্য ওয়ার্ল্ড বিশ্ব, আর অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের, ইনক্লুডিং যেমন কি এভারেস্ট। তাহলে উত্তর পাশে কি রয়েছে? সবচেয়ে উঁচু চূড়া এভারেস্ট রয়েছে, যেমন এভারেস্ট রয়েছে। নেপাল ইজ হোম, এখানে আমাদের সাবজেক্ট এবং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট সবই দেওয়া। হোম মানে দেশ বোঝাইছে এখানে, নেপাল ইজ এ হোম, নেপাল একটা দেশ। টু কাছে, প্রতি, কাদের কাছে? নিয়ারলি প্রায়, কত? 29 মিলিয়ন পিপল, কত লক্ষ লোকের কাছে? 29 মিলিয়ন পিপল, মানে 2,90,00,000 লোকের একটা দেশ। আসলে আয়তন আমাদের সমানই, কিন্তু আমাদের রয়েছে 18 কোটির কাছাকাছি, কিন্তু ওদের 2,90,00,000, 3 কোটি হলো, কিন্তু ওদের তো লোকজন কম, কারণ হলো তো ওদের ভৌগোলিকভাবে মানে অতটা কি না আমাদের মতো, যেমন সমতল ভূমি, যেখানে সেখানে মানুষ বসবাস করতে পারে, তারপরে যা ধান পাট থেকে শুরু করে সবই তারা উৎপাদন করতে পারে। তো ওদের দেশটা এতটা বন্ধুর না, মানে এতটা না, সমতল না, বন্ধুর, কোথাও উঁচু কোথাও নিচু এরকম। তাহলে আমরা দেখলাম যে কত লক্ষ লোক বাস করে এখানে? প্রায় 29 মিলিয়ন, যেটা 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তার মানে 2,90,00,000 লোক এখানে বাস করে। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল, আচ্ছা এই যে পপুলেশন জনসংখ্যা, ইজ হয়, এই যে ইজটা ভার্ব, প্রাইমারিলি মূলত, প্রাইমারিলি হচ্ছে মূলত, রুরাল গ্রাম্য, এত শহরে না, কারণ যেহেতু ওইরকমভাবে শহরে গড়ে ওঠে নাই, গ্রামের মানুষ গ্রামে বেশি থাকে, তো যাই হোক গ্রাম্য আর কি, এত বোঝার দরকার নেই, এগুলা সহজ বিষয়। কাঠমান্ডু, তো এই কাঠমান্ডু বইলে আবার একটু কমা দিছে দেখো, তো যেহেতু কমা দিছে তো কাঠমান্ডু সম্পর্কে পরিচয় দিবে, কি দিছে? কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি, এই যে ক্যাপিটাল সিটি রাজধানী শহর, কাঠমান্ডুর পরিচয়, এইটা হচ্ছে অ্যাপোজিশন, তাহলে ওর হচ্ছে কমা দিয়ে ওটার অতিরিক্ত ব্যাখ্যা দিচ্ছে যে ক্যাপিটাল সিটি মানে রাজধানী শহর। কাঠমান্ডু হ্যাজ, কাঠমান্ডু হ্যাজ, কাঠমান্ডুর কি আছে? আছে, হ্যাজটা এখানে ভার্ব প্রেজেন্ট টেন্স। লেস দেন
কম 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্ট, মানে 10 লাখের কম লোক। কাঠমান্ডুতে লোকজন আছে, তবে 10 লাখের কম আছে, বেশি না। 1 মিলিয়ন মানে 10 লাখ ইনহ্যাবিটেন্ট, বাসিন্দা, অধিবাসী, এরকম একটা। নেপালস, এই যে নেপালের, এই যে অ্যাপোস্ট্রফি এস যদি থাকে, যেখানে অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে এটা থাকলে এস মানে এর কাজ করবে, অফের কাজ। তাহলে নেপালস, নেপালের ডেমোগ্রাফিক, জনমিতিক যে ফিচার, যে ভৌগোলিক যে জনমিতিক যে ফিচারটা রয়েছে, এইটার কথা বলতেছে। তো ডেমোগ্রাফিক ফিচার্স, আমাদের যে ফিচার্স এখানে সাবজেক্ট, ফিচারের ব্যাখ্যা কেমন ফিচার, ডেমোগ্রাফিক মানে জনতাত্ত্বিক, মানে জনসংখ্যা বিষয়ে যে ফিচার, বৈশিষ্ট্য সমূহ। আর এইখানে ভার হয় কমপ্লিকেটেড, জটিল। তাহলে আমরা যদি বলি নেপালের যে বৈশিষ্ট্য সমূহ, যে জনসংখ্যার যে এটা কমপ্লিকেটেড, নট অনলি মানে শুধু না, বাই ডজন অফ এথনিক গ্রুপস, শুধু যে এক ডজন, কয়েক ডজন যে এথনিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে না, বাট মানে আরো বলছে বাই ডিফারেন্ট ক্যাস্ট, বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন কাস্ট আছে, বিভিন্ন মানে ধর্ম বর্ণ নির্বিশেষে বলে না, তাই বর্ণ আছে, বিভিন্ন কাস্ট আছে, বিভিন্ন জাত আছে। তাহলে আমরা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের দেশে তো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, বাঙালি আর চাকমা এরকম আছে, কিন্তু ওদের দেশে এটাও আছে, আবার বিভিন্ন ধরনের কাস্ট রয়েছে। তাহলে জনসংখ্যাটা খুবই কি কমপ্লিকেটেড, শুধু এই এথনিক গ্রুপই আর নাই, সেই সাথে আর কিছু বিভিন্ন গ্রুপের কাস্ট রয়েছে। কাস্ট মানে কি আমরা গোত্র বুঝবো। ইন টোটাল, সর্বোপরি, দেয়ার আর 130 কাস্ট। এই যে এখানে দেয়ারের কোনো অর্থ হবে না, এইটার উপর ডিপেন্ড করতেছে। কাস্ট প্লুরাল এন্ড এথনিক গ্রুপস, তো এখানে আর আছে, দেয়ারের পরে যদি প্লুরাল থাকে তাহলে আর হবে। সাবজেক্টে যে দাগ, মানে এখানে কত 103টা কাস্ট রয়েছে। কতগুলো কাস্ট আছে? 103টা কাস্ট রয়েছে। আর এথনিক গ্রুপস মানে এই দুইটা মিলিয়ে, কাস্ট এবং এথনিক গ্রুপ মিলে অনেকগুলো থাকার কারণে এখানে আর হয়েছে। দেয়ারের পরে যদি আমাদের দেখো সিঙ্গেল থাকতো তাহলে ইউজ হইতো। এখানে তো সাবজেক্ট মানে আমাদের পরে আসবে, সাবজেক্ট দেয়ারের পরে ডান পাশে আসবে, তাহলে এই যে এইটা প্লুরাল থাকবে আর দেয়ার আর 103 কাস্ট অ্যান্ড এথনিক গ্রুপস লিভিং, বাস করা অবস্থায়। এখানে কিন্তু লিভিংটা কি বসবাসরত আছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল, বসবাসরত ইন দিস স্মল ল্যান্ড, এই ছোট দেশে বসবাসরত। তাহলে আমরা যদি দেখি যে টোটালে যেখানে 103টা কাস্ট আছে, 103টা কাস্ট এবং এথনিক গ্রুপ রয়েছে যারা ছোট দেশে বসবাস করতেছে। আচ্ছা, টু লার্জেস্ট অফ সাচ গ্রুপস। আচ্ছা, এখানে আমাদের দা টু, এই যে টুটা আছে, টু গ্রুপস আর, তাহলে টু আর দুইটা দেশ কি, আর নন এস পরিচিত, ননটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর নন এস পরিচিত। তাহলে আমরা এখানে এই যে দ্য টু লার্জেস্ট অফ সাচ গ্রুপস, এই যে এই ধরনের গ্রুপ, এখানে কতগুলো এথনিক গ্রুপ আছে না, তাদের দুইটা লার্জেস্ট গ্রুপ, এই বড় দুইটা গ্রুপ ইজ আর নন এস চেত্রী অ্যান্ড বাউন। তাহলে বড় দুইটা দলের নাম হইল কি, একটার নাম চেত্রী আর একটার নাম বাউন। তাহলে নেপালে অনেকগুলো গোত্র আছে, তার ভিতরে বড় দুইটা গোত্র অথবা গ্রুপের নাম, একটা হচ্ছে চেত্রাই আর একটা হচ্ছে বাউন, দুইটা গ্রুপ রয়েছে। আদার্স, এই যে আদার্স অন্যরা, তো আমাদের আদার্স কি রয়েছে, এই যে ইনক্লুড, এটা ইনক্লুড ভার্ব, তো আদার্স সাবজেক্ট। তো যেহেতু আদার্স প্লুরাল আছে, আদার্স কি আছে প্লুরাল, তো আদার্স যে এই যে প্লুরাল আছে, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে তো ভার্ব এই ভার্বের সাথে এস বাইস হবে না। তাহলে আদার ইনক্লুড যেমন অন্তর্ভুক্ত করে কি, মগহার, তারপর হচ্ছে থারু, তামাং, নিওয়ার, মুসলিম, গারং, তারপর হচ্ছে ধামাই, মানে আরও আছে, মানে ইনক্লুড এগুলো দিচ্ছে আর কি কয়েকটা, যেমন মুসলমান আছে, তারপর হচ্ছে গারো আছে, তারপর হচ্ছে দামাই আছে, থারো আছে, থামাং আছে, মাগার আছে, নওয়ার আছে, এগুলা। অ্যাবাউট 80% অফ দ্য পিপল স্পিক নেপালি। আচ্ছা, অ্যাবাউট 80% অফ দ্য পিপল, তাহলে এই যে 80%, এটা হচ্ছে অ্যাবাউট 80% সাবজেক্ট, প্রায় 80% অফ পিপল স্পিক, এই যে 80% এখানে অ্যাবাউট 80% প্লুরাল আছে, তো স্পিক কথা বলে নেপালি। তাহলে এই লোকজনের কত পার্সেন্ট, 80% তারা নেপালি ভাষায় কথা বলে। তাহলে তাদের ভাষা আরও আছে, প্রায় 80% কি করে
নেপালি ভাষায় কথা বলে। অ্যামং আদার্স, তাদের ভিতরে ল্যাঙ্গুয়েজেস স্পোকেন, আর এই যে স্পোকেনের অ্যাডজেক্টিভ আছে, কথা বলা হয় কি, আর আদার ল্যাঙ্গুয়েজ স্পোকেন আর মৈথালি, ভোজপুরি, থারু অ্যান্ড তামাং। তাহলে আমাদের এই যে আদার ল্যাঙ্গুয়েজেস, যে অন্য ভাষা, এই যে ল্যাঙ্গুয়েজেসের যে বিষয়টা রয়েছে প্লুরাল, আর হয় এই যে মৈথালি, ভোজপুরি, থারু, তামাং, এই ভাষাগুলো আছে। তাহলে নেপালি দেশে শুধু নেপাল ভাষা না, এই তারা বেশিরভাগই 48% নেপালি ভাষায় কথা বলে, কিন্তু অন্যান্যরা কি ভোজপুরি, থারং, তামান অন্যান্য ভাষায় কথা বলে। আচ্ছা, নেপাল ইজ দ্য হলি ল্যান্ড অফ লর্ড পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধ, হোয়ার দ্য হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট হ্যাভ লিভড টুগেদার ইন হারমোনি ফর সেঞ্চুরিজ। তো আমরা তো পড়লাম, এই লাইনটাকে একটু ব্যাখ্যা করি। আমরা যদি ভার্বটাকে একটু আন্ডারলাইন করি, ইজ আছে ভার্ব, আর হচ্ছে এইখানে হ্যাভ লিভড প্রেজেন্ট পারফেক্ট আছে। আচ্ছা, সাবজেক্ট এখানে নেপাল, আর এখানে হোয়ার দ্য হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, এই হিন্দুস এবং বুদ্ধিস্ট হচ্ছে সাবজেক্ট। তো আর এখানে কোনো নাই, সাবজেক্ট এবং ভার্ব নেই। তো নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড, নেপাল ইজ দ্য ল্যান্ড, নেপাল একটা দেশ। এখন কেমন দেশ? হলি ল্যান্ড, পবিত্র দেশ, অফ লর্ড পশুপতিনাথ, এই যে মানে লর্ড পশুপতিনাথের একটা পবিত্র দেশ, অ্যান্ড গৌতম বুদ্ধ, এই যে গৌতম বুদ্ধের কথা বলি, যে বৌদ্ধ ধর্মের, তারও দেশ হচ্ছে এই নেপাল। ওয়ার, যেখানে দ্য হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট হ্যাভ লিভ টুগেদার, তাহলে তারা বাস করে করে মানে করে আছে বা করছে, তারা করছে বা করে আছে বা করেছে বা করে আছে কেমন ভাবে? টুগেদার, একত্রে, হিন্দু বুদ্ধিস্ট তারা একত্রে বাসে, ইন হারমোনি, ইন হারমোনি মানে কিসের সাথে? সহানুভূতির সাথে, ইন হারমোনি মিলেমিশে, ফর সেঞ্চুরিজ, শতকের পর শতক, মানে মানে শত শত বছর ধরে তারা মিলেমিশে আছে, হিন্দু তারপর বুদ্ধিস্টের। The temple of Pashupatinath is the most sacred Hindu shrine and one of the four most important sites in the world for Shiva worshippers. তো আমরা এখানে আমাদের ভার্ব হচ্ছে ইজ, এখানে ভার্ব হচ্ছে ইজ। তো এখানে আমরা যদি বলি দ্য টেম্পল অফ পশুপতিনাথ, তাহলে টেম্পল ইজ মানে এই যে মন্দির, ইজ মোস্ট স্যাক্রেড, তাহলে মন্দির হচ্ছে সবচেয়ে পবিত্র ভূমি, স্যাক্রেড অ্যাডজেক্টিভ, তো মোস্ট স্যাক্রেড সবচেয়ে পবিত্র ভূমি, হিন্দু শ্রাইন হিন্দুদের মন্দির, শ্রাইন মানে মন্দির, তারপরে অ্যান্ড ওয়ান অফ দ্য ফোর মোস্ট সাইটস, মোস্ট ইম্পর্টেন্ট সাইট ইন দ্য ওয়ার্ল্ড, এই যে শিবা ওরশিপার। এখন এই যে ব্যাখ্যা দিচ্ছে যে টেম্পল অফ পশুপতিনাথ, পশুপতিনাথের যে মন্দিরটা, এটা সবচেয়ে পবিত্র হিন্দুদের কাছে, অ্যান্ড ফোর মোস্ট ইম্পর্টেন্ট সাইট অফ দ্য শিবা ওরশিপার, যারা শিবার পূজারী মানে হিন্দু ধর্মের অনুসারী তাদের কাছে 4টা গুরুত্বপূর্ণ আছে, তার ভিতরে এটা অন্যতম, এই যে টেম্পল অফ পশুপতিনাথ, টেম্পল অফ পশুপতিনাথ, পশুপতিনাথের যে এই টেম্পলটা এটা অন্যতম, 4 নম্বর, 4টার ভিতরে একটা। লর্ড বুদ্ধ, the light of Asia, was born in Lumbini in Nepal's southern plain, which makes this sacred pilgrim's destination for the Buddhists as well. আচ্ছা, তাহলে আমরা যদি এই যে এখানে আমরা ওয়াজ বর্ন দিয়েছি, তারপর লর্ড বুদ্ধ, এটা হলো সাবজেক্ট দিলাম, লর্ড বুদ্ধ ওয়াজ বর্ন, লর্ড বুদ্ধর আবার একটু পরিচয় আছে, তাই লর্ড বুদ্ধ কি? দ্য লাইট অফ এশিয়া, এশিয়ার আলোকবর্তিকা, এশিয়ার মহামানব, এরকম বোঝাইতেছে। তো লর্ড বুদ্ধ এশিয়ার আলোকবর্তিকা বলতে পারো, এখানে লাইট অফ এশিয়া বলতে পারো, অত কিছু না, এশিয়ার একজন আলোকবর্তিকা ছিল। ওয়াজ বর্ন ইন লুম্বিনী, তাহলে এই লর্ড বুদ্ধ জন্মগ্রহণ করেছে লুম্বিনী, নেপালের সাউদার্ন প্লেন মানে দক্ষিণ, নেপালের দক্ষিণ অঞ্চলে। হুইচ মেক্স, এই যে হুইচ বলতে কোনটা? যা, এই সাউদার্ন এলাকা যাকে কি করেছে? মেক্স দিস স্যাক্রেড পিলগ্রিমস, যা তাকে কি করেছে, মানে এই যে সে জন্মগ্রহণ করেছিল নেপালের দক্ষিণে, তাই এই লর্ড বুদ্ধর জন্মের কারণে এই এলাকাটা কেসে পিলগ্রিমেস হয়েছে, পিলগ্রিমস মানে তীর্থযাত্রা, পিলগ্রিমস হচ্ছে তীর্থযাত্রা, ডেস্টিনেশন মানে গন্তব্য, ফর বুদ্ধিস্টদের জন্য অ্যাজ ওয়েল, সেই সাথে। তাহলে এই যে বুদ্ধিস্টদের জন্য
এটা একটা স্যাক্রেড পবিত্র জায়গা হয়েছে, যেমন হিন্দুদের জন্য গয়া কাশী কাশী, তার মুসলমানদের জন্য যে মক্কা মদিনা, তারপর হচ্ছে আলাক্সা, আর হিন্দুদের জন্য যেমন বললাম। তো এখন এই বৌদ্ধদের জন্য পবিত্র ভূমি হয়েছে কি এই দেশটা। নেপালে জন্মগ্রহণ করছে গৌতম বুদ্ধ। তো এইখানে ইনফ্যাক্ট many Nepalese combine Hindus, আচ্ছা combine মানে সংযুক্ত করে Hindus and Buddhist practices. Many temples and shrines are shared between two faiths and some deities are worshipped by both Hindus and Buddhists. তা এখন ওদের যে ধর্ম, এখানে বলছে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের দিকটা দেখি, আমাদের এখানে আর শেয়ার, এইটা হলো ভার্ব, শেয়ার মানে ভাগাভাগি করা, আর হচ্ছে ডেইটিস আর ওরশিপড, এটা ওরশিপ মানে পূজা করা। আর সাবজেক্টগুলো একটু দেখি, দেয়ার আর ম্যানি নেপালিস, তাহলে এই যে ম্যানি নেপালিস এটা হচ্ছে সাবজেক্ট, অনেক নেপালি প্লুরাল আছে। কম্বাইন, কম্বাইন মানে সংযুক্ত করা, একত্র করা, তাহলে অনেক নেপালি সংযুক্ত করে হিন্দু এবং বুদ্ধিস্ট প্র্যাকটিসেস, মানে অনেক নেপালিরা মানে হিন্দু এবং বুদ্ধিস্ট মানে একত্রে যে প্র্যাকটিসেস, তারা যে ধর্মচর্চা করে হিন্দু এবং বুদ্ধিস্ট এই দুইটা কম্বাইন করে করে। মেনি টেম্পলস অ্যান্ড শ্রাইনস, এই যে আমরা বললাম যে অনেক টেম্পলস এবং শ্রাইন, যে মন্দির এবং প্যাগোডা যা আছে এগুলা কি হয়েছে আর শেয়ার্ড, তারা ভাগাভাগি করে বিটুইন টু ফেথস, তারা নিজেরাই ভাগাভাগি করে। অ্যান্ড সাম ডেইটিস, এই যে কিছু দেবতা, এটা অবজেক্ট আছে, কিছু দেবতাকে কি করা হয় পূজা করা বাই বোথ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, তাহলে তারা একই ধরনের ডেইটিসদেরকে পূজা করে থাকে, মানে সেম ওদেরও যে দেবতা ওদেরও সেই দেবতা। তাহলে তারা মূলত যে এইটাই যা বোঝাইছে যে তারা মানে হিন্দু এবং বুদ্ধিস্ট তারা একত্রে ভাবে মিলেমিশে কি করে টেম্পল শ্রাইন মানে মন্দির এবং প্যাগোডা ইত্যাদি করে, তারা ভাগাভাগি করে দুই ধর্ম চর্চা করে, এবং তাদের অনেক দেবতাই তারা কি করে দুই ধর্মের লোকই মানে পূজা করে, মানে সেম আর দুই ধর্মেরই একই দেবতা। আচ্ছা, পরবর্তী বলছে দ্য কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ সেন্টার অফ এশিয়া, নেপাল। এখানে আমরা যদি বলি যে আমাদের ভার্ব হচ্ছে ইজ আর সাবজেক্ট হচ্ছে কাঠমান্ডু ভ্যালি, তাহলে কাঠমান্ডু যে উপত্যকা আছে এটা রিচেস্ট, এটা সবচেয়ে সমৃদ্ধ কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। নেপালের যে কালচারাল হেরিটেজ সেন্টার আছে তার ভিতরে সবচেয়ে হলো কাঠমান্ডু এই উপত্যকাটা, মানে যেহেতু নেপালের রাজধানী কাঠমান্ডু। দ্য থ্রি অ্যানশিয়েন্ট সিটিজ অফ দ্য ভ্যালি, পাঠান, তারপর হচ্ছে কাঠমান্ডু অ্যান্ড বক্তারপুর, রিপ্রেজেন্টস উপস্থাপন করে অ্যান এপিটমি অফ হারমোনি ইন রয়্যাল ডিজাইন, এলিগেন্ট আর্কিটেকচার অ্যান্ড রিফাইন কালচার। তো আমরা এই যে রিপ্রেজেন্টটা হলো ভার্ব, প্রতিনিধিত্ব করে, তাহলে দ্য থ্রি সিটিজ অফ দ্য ভ্যালি, এখানে থ্রি সিটিজ অ্যানশিয়েন্ট সিটিজ, তিনটা প্রাচীন যে নগর শহর ওই ভ্যালের, যেমন তিনটা শহরের নগরের কথা বলছে, পাঠান, তারপরে কাঠমান্ডু, বক্তারপুর, এইগুলো রিপ্রেজেন্ট করে। অ্যান্ড এপিটম, এপিটম হচ্ছে সমাধি স্মৃতি অফ মানে বা একটা এপিটম স্মারক অফ হারমোনি মানে মিলেমিশে থাকার ইন আরবান ডিজাইন, শহরের ডিজাইনে, এলিগেন্ট আর্কিটেকচার মানে আর্কিটেকচারটা হচ্ছে এলিগেন্ট, এবং রিফাইন্ড কালচার, এবং কালচারটা কেমন রিফাইন পরিশুদ্ধিত। দিস সিটিজ আর ফেমাস ফর রিলিজিয়াস মনুমেন্টস আনইকুয়ালড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানে যে আর হচ্ছে ভার্ব, দিস সিটিজ প্রেজেন্ট ইনটেন্স, এই সব নগরগুলা ফেমাস ফর মানে বিখ্যাত, রিলিজিয়াস মনুমেন্টস এই ধর্মীয় যে স্মৃতিস্তম্ভ, মনুমেন্টস হচ্ছে স্মৃতিস্তম্ভ, আনইকুয়াল ইন দ্য ওয়ার্ল্ড মানে মানে তুলনীয় যে বিশ্বের ভিতরে। The 7 monument zones situated within the valleys have been named as World Heritage Site by UNESCO. তো আমরা দেখলাম যে এখানে আমাদের ভার্ব হচ্ছে named আর সাহায্য করে have been, the present perfect tense have been named, নামকরণ করা হয়েছে, কি নেম, এই সাবজেক্ট হচ্ছে the 7 অবজেক্ট আর কি, the 7 monument zone, যে 7টা স্মৃতিস্তম্ভ এলাকা situated in the valley এই ভ্যালির ভিতরে অবস্থিত, হ্যাভ বিন নেমড অ্যাজ হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এই কাঠমান্ডুতে যায় 7টা মনুমেন্টস মানে জোন আছে, তারা ওয়ার্ল্ড হেরিটেজের দ্বারা এই ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে নামকরণ করা হয়েছে। মেনি ফেস্টিভিটিস, অনেক ফেস্টিভ্যাল
অনেক উৎসব অ্যাড, এখানে অ্যাড হচ্ছে বার, অনেক উৎসব যোগ করে ড্যাজলিং কালার ইন নেপালস ভাইব্রেন্ট কালচার। তাহলে ড্যাজলিং কালার মানে অনেক ফেস্টিভ্যাল অ্যাড করে কালার, রং, তো এখানে ড্যাজলিং মানে চমৎকার বা চোখ ধাঁধানো যে কালারটা, এটা কি করে ব্যাখ্যা করে। ভাইব্রেন্ট কালচার, নেপালের যে বৈচিত্র্যময় যে ভাইব্রেন্ট প্রাণবন্ত যে কালচার, এটা হুইচ আর সেলিব্রেটেড, এই যে আর সেলিব্রেটেড উদযাপিত হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হুইচ আর সেলিব্রেটেড যা উদযাপিত হয়, থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ব্যাপী, থ্রু আউট দ্য ইয়ার হচ্ছে সারা বছর ব্যাপী। তাহলে হুইচ হচ্ছে সাবজেক্ট, হুইচ কাকে নির্দেশ করছে, এই যে ম্যানি ফেস্টিভ্যাল অফ নেপালসের যে, তাহলে এইগুলা কি করছে, সেলিব্রেটেড উদযাপন করে, থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে উদযাপিত হয় বা পালিত হইতে থাকে। আচ্ছা, দেশাইন আর দেশরা, দুশেরা মানে নাম আর কি উৎসবে, ইজ সেলিব্রেটেড এটা উদযাপিত হয়। তাহলে দেশরা এবং দেশাইন কি করে উদযাপিত হয়, ন্যাশনাইট সারা দেশব্যাপী, ইন অক্টোবর অক্টোবর মাসে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল নেপালিস সেলিব্রেশন অ্যান্ড ইনক্লুডস, এবং এটা ইনক্লুড করে, তাহলে এটা ইনক্লুড করতেছে কি, অন্তর্ভুক্ত করতেছে, অফ অল নেপালিস সেলিব্রেশন উদযাপন অ্যান্ড ইনক্লুডস দ্য বিগেস্ট অ্যানিম্যাল স্যাক্রিফাইস অফ দ্য ইয়ার, মানে এটা ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে যে বিগেস্ট অ্যানিম্যাল স্যাক্রিফাইস অফ দ্য ইয়ার, বিশ্বের মানে দেশের ভিতরে সারা বছরের ভিতরে সবচেয়ে বড় অ্যানিম্যাল স্যাক্রিফাইসের উৎসব। আচ্ছা, এখন পরের লাইন আমরা যদি দেখি, তিহার, তিহারটা হচ্ছে ইজ সেলিব্রেটেড, এর উদযাপিত হয়, প্যাসিভ আছে, ইজ উদযাপিত হয়, মানে তিহার ইজ সেলিব্রেটেড, তিহার তো আর একা একা উদযাপিত হতে পারে না, তিহার ইজ সেলিব্রেটেড, তিহার উদযাপিত হয় ইন নভেম্বর, নভেম্বর মাসে। আদার ফেস্টিভ্যালস, এই যে অন্যান্য যে ফেস্টিভ্যালগুলা, এটা হচ্ছে সাবজেক্ট, অন্যান্য উৎসবগুলা ইনক্লুড অন্তর্ভুক্ত করে, কি আছে, দ্য হলি অ্যান্ড চৈত্র দেশাইন মানে চৈত্র সংক্রান্তি, দেশাইন হচ্ছে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। তাহলে এই যে উৎসবগুলা যেমন কি দ্য হলি অ্যান্ড চৈত্র দেশাইন, দাইশান। সাম হিন্দু ফেস্টিভ্যালস আর, কিছু এই যে হিন্দু ফেস্টিভ্যালস, যে কিছু হিন্দু উৎসব ফেস্টিভ্যালসগুলো আর হরিবধনী, হরিবধনী একাদশী, তারপর হচ্ছে মহাশিবরাত্রি, তারপরে দা কৃষ্ণ জয়ন্তী, এগুলা হিন্দুদের উৎসব। দেয়ার আর কি আছে, বুদ্ধিস্ট সেলিব্রেশনস টু, তাহলে এখানে এই যে বুদ্ধিস্ট সেলিব্রেশনস প্লুরাল আছে, বুদ্ধিস্ট সেলিব্রেশনস অনেক বৌদ্ধদের উৎসবও আছে, দোজ ইনক্লুড, এই যে এইগুলা সেলিব্রেশনগুলো কি করে, ইনক্লুড এখানে ভার্ব অন্তর্ভুক্ত করে, ম্যানি ম্যানি মিরিট, ম্যানি রিমড বুদ্ধ জয়ন্তী, লোস আর চন্দ্র, হুইচ মেক্স, লোস আর মানে হুইচ মার্কস যা কি করে, মার্ক করে, চিহ্নিত করে, দ্য টাইবেটান নিউ ইয়ার, তাহলে তিব্বতের নতুন বছরকে এটা রিফ্লেক্ট করে। তো এই ছিল আজকের যে এই নেপাল সম্পর্কিত যে বিষয়গুলো, চেষ্টা করেছি সর্বাত্মক বোঝানোর জন্য। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কি করবে, কমেন্ট বক্সে লিখবা, চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে বা পরবর্তীতে বোঝাই দেওয়ার জন্য বা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।